আসসালামু আলাইকুম। আপনাদেরকে চিরায়ত বলবিদ্যার জগতে শুভেচ্ছা। যদিও এই বলবিদ্যাটা আমাদের কাছে এত সহজ নয়, আবার এত কঠিনও নয়। বিষয়টা হচ্ছে আমরা পদার্থবিজ্ঞান যখন থেকে পড়াশোনা শুরু করি তখন থেকে কিন্তু আমরা নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে মোটামুটিভাবে একটা ভালো ধারণা পাই। যেমন নবম দশম শ্রেণীতে আমরা গতি, মোশন এই ব্যাপারগুলোতে আমরা ত্বরণ, বেগ, সরণ ইত্যাদি আমরা দেখেছি এবং সেখানে নিউটনের 3টা সূত্র আমরা পড়েছি। ইন্টারমিডিয়েটে আমরা একই জিনিসগুলো পড়েছি, তখন ত্বরণ, বেগ, সরণ ইত্যাদি এইগুলো আমরা 2 ডাইমেনশনালে পড়েছি, যেমন প্রাসের গতি। তারপরে আমরা কিন্তু নিউটনের যে 3টা গতি বিদ্যার যে সূত্র, সেই নিউটনিয়ান বলবিদ্যা আমরা পড়েছি। এর ফলে আমাদের কাছে বলবিদ্যাটা মূলত এক অর্থেই নিউটনিয়ান বলবিদ্যা হিসাবেই পরিচিত হয়ে গেছিল। তো ক্লাসিক্যাল ফিজিক্সে মূলত এই বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষুদ্র থেকে বড় যত বিষয়গুলো আছে তাদের মধ্যে যে ফেনোমেনাগুলো ঘটে বা ঘটনাগুলো হয়, এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য আমাদের ক্লাসিক্যাল ফিজিক্স কিন্তু খুব ভালো একটা জায়গায় পৌঁছে গেছিল। এবং সেখানে কিন্তু আমাদের আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি যখন যুক্ত হইল, তখন এই ক্লাসিক্যাল ফিজিক্সটাকে একটু মডিফাই করে বলা হলো যে ক্লাসিক্যাল মেকানিক্স। তখন ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা নামে এটাকে অভিহিত করা হলো। যদিও চিরায়ত বলবিদ্যা বা ক্লাসিক্যাল ফিজিক্সের অনেক ব্যর্থতা রয়েছে, যেই ব্যর্থতার কারণে কিন্তু আমাদের কোয়ান্টাম বলবিদ্যা নামের একটা নতুন পদার্থবিজ্ঞানের শাখা তৈরি হয়েছে, যেই শাখাটা আমরা অনার্স 3য় বর্ষে পাবো। এবং বলা চলে যে এই ইউনিভার্সের সবচেয়ে কঠিন সাবজেক্টের মধ্যে একটাই হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। তো যাই হোক, ফিজিক্সের প্রত্যেকটা শাখাই আমার কাছে মনে হয় যে অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু বেশি কঠিন হয়ে যায়। এই জন্য ফিজিক্সের স্টুডেন্টদের মধ্যে অ্যানালাইটিক্যাল ক্ষমতা, থিঙ্কিং অ্যাবিলিটি ইত্যাদি এইগুলো খুব বেশি থাকে। ম্যাথমেটিক্সেরও স্টুডেন্টদের মধ্যেও থাকে। তো যাই হোক, আমরা কি করব, আজকের এই লেকচারটি আমরা ইন্ট্রোডাকশনারি লেকচার হিসাবে নিয়েছি বা সূচনামূলক। এই লেকচারের মধ্যে আমরা যেগুলো পড়ব এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু আমাদের এই অধ্যায়ে পড়তে সহায়তা করবে। যেই বিষয়গুলো না জানলেই নয়, সেই বিষয়গুলো আমি এখানে আজকে একটু ছোটোভাবে আলোচনা করব। তবে একটি বিষয় আমি একটু বেশি ধারণা দেওয়ার ট্রাই করব, কারণ এই জিনিসটা আমাদের দরকার আছে। এটা হচ্ছে 7 নম্বরের যে অংশটা, সেটা হচ্ছে অপ্রকৃত সরণ। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এবং এটা খুবই মারাত্মক একটা টার্ম। আমি যখন এই ক্লাসিক্যাল মেকানিক্স পড়তে শুরু করেছিলাম, তখন আমার কাছে জিনিসটা এতই কঠিন লাগছে এই বলবিদ্যাটা। পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে আমি এটা কোথায় হেল্প পেতে পারি। আসলে আমি কারো থেকেই হেল্প পাই নাই। তো যাই হোক, খুব কষ্ট করে আমি এটা একাই শিখেছি। এটার মূল বিষয়টা কি বলতে চাচ্ছে সেগুলো আমি শিখছি। তো এটা তো আমি পোস্টে একবার বলেছিলাম, আপনারা যারা আমার পেজে থাকেন বা ইউটিউবে দেখছেন, যে যত স্থানাঙ্ক বিষয়ে ভালো বুঝবে সে ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা তত ভালো পারবে। এই কথাটা আমি এটা সবাইকে বলি। তো যাই হোক, এখানে আমরা সার্বিক স্থানাঙ্ক একটা টপিক রেখেছি। স্থানাঙ্ক সম্পর্কে কিন্তু আমরা জানি না। স্থানাঙ্ক বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানি। ধরলাম এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা 0। আমরা যদি একটা প্লেন স্থানাঙ্ক কল্পনা করি, 2D স্থানাঙ্ক, যেখানে একটা সমতল হিসাব, তো ফলে আমরা যদি যে কোনো একটা পয়েন্টের অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমরা এক্স ডিরেকশনে যেতে হবে, তারপরে আমাদেরকে কি করতে হবে, ওয়াই ডিরেকশনে যেতে হবে। তাহলে আমরা এখানে এই কণাটার অবস্থান আমরা পেয়ে গেলাম, ধরলাম এই অবস্থান পি। এটা কিন্তু আমাদের একটা স্থানাঙ্ক, আমরা এটা জানি। আবার আমি এক্স এবং ওয়াই ডিরেকশনে না যেয়ে আমি শুধু থিটা কোণ এবং তার অবস্থান ভেক্টর আর এর সাহায্যেও কিন্তু আমি এই পিটাকে এক্স এবং ওয়াই স্থানাঙ্কের মাধ্যমে নির্ণয় করতে পারি, অথবা পিটাকে আর এবং থিটার মাধ্যমেও নির্ণয় করতে পারি। তাহলে দেখা গেল আমাদের স্থানাঙ্কের মধ্যে এমন একটা বিষয় খেয়াল করা যাচ্ছে যে আমরা কোনো একটা পয়েন্টে যেতে হলে আমাদেরকে কিছু একটা সিস্টেমের একটা জিনিস চুজ করতে হবে, সেইটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক।
এবং এই স্থানাঙ্কটা কে কীভাবে চুজ করবে সেটা ওই সিস্টেমটা কীভাবে আছে তার উপর নির্ভর করে এবং ওই ব্যক্তির উপর নির্ভর করে। ধরেন আপনার বন্ধু সে থিটা এবং আর এর মাধ্যমে এই পি পয়েন্টে যেতে চায় এবং আপনি এক্স এবং ওয়াই এর মাধ্যমে যেতে চান, তাহলে এই পি পয়েন্টে আপনিও ঠিকই পৌঁছাবেন এবং আপনার বন্ধু সেও পৌঁছাবে, কিন্তু দুজনের পৌঁছানোর পদ্ধতি কিন্তু ভিন্ন ছিল। ঠিক একইভাবে আমরা এইটাকে জানতাম কি হিসাবে, পোলার স্থানাঙ্ক। কি? পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। হ্যাঁ, আর এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, স্থানাঙ্ক। আচ্ছা, হাতের লেখা ডাইরেক্ট ইগনোর করবেন আপনারা, দুঃখিত। এখন এই দুইটা স্থানাঙ্ক সম্পর্কে কিন্তু আমরা জানি, হ্যাঁ, কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা আমাদেরকে আরও অনেক স্থানাঙ্ক জানতে হবে। যেমন আমাদের স্ফেরিক্যাল স্থানাঙ্ক, হ্যাঁ, স্ফেরিক্যাল স্থানাঙ্ক জানতে হবে, সাইক্লিক স্থানাঙ্ক হিসাবে জানতে হবে, ইভেন ক্যানোনিক্যাল স্থানাঙ্ক বা আইনানুগ স্থানাঙ্ক বা যেটাকে বলা হয় ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন, এইগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে। মানে আজকের লেকচারটা মূলত আমি বেসিক জিনিসগুলো একটু ধারণা দিব, এই ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে কী আছে, কী করতে হবে। তো এখন এই যে আমাদের এত জিনিস, হ্যাঁ, পরবর্তীতে দেখা গেল যে আমরা এমন একটা সিস্টেমের মধ্যে যেতে চাই যে সিস্টেমের মধ্যে হয়তো আমরা আরও সহজ স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করতে পারি। সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা কী করলো, তারা এই স্থানাঙ্কগুলোকে কী করলো, তারা একটা সার্বিক ব্যবস্থায় আনতে চাইলো। সার্বিক ব্যবস্থায় জিনিসটা একটু কল্পনা করেন আপনারা, এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো কিনা জানি না, কারণ এই জিনিসটা এরকমই ভাই, একটু কঠিন এই জিনিসটা। কিন্তু পরবর্তীতে যখন আমরা এই জিনিসটা সলভ করতে যাব, প্রশ্নগুলো যখন আমরা সলভ করবো, ডিএলএমবার্টের সূত্র সলভ করবো, যখন ল্যাগ্রাঞ্জ, হ্যামিল্টন ইত্যাদি করতে থাকবো, তখন আমাদের মধ্যে এই জিনিসটা খুব তাড়াতাড়ি একটা বিল্ড আপ হবে যে ও আচ্ছা এই জিনিসটা এই ছিল। কিন্তু ফার্স্টে এর আমাদের যখন আমরা জানতে বা পড়তে যাব তখন আমাদের কাছে একটু কঠিন লাগবে। হ্যাঁ, তো দেখুন আমি মনে মনে এখানে একটা জিনিস কল্পনা করি। আচ্ছা, এখানে এটা একটা স্পেস, হ্যাঁ, এখানে এটা একটা স্পেস 1। আমি আরেকটা স্পেস আঁকি, স্পেস, এটা হচ্ছে স্পেস 2, হ্যাঁ। আচ্ছা, এখানে 3D এঁকে দিই, এটা হচ্ছে স্পেস 2। ওকে, আমি যদি আরেকটা স্পেস আঁকি, একটু খেয়াল করেন আমি কি করতে চাচ্ছি। এখানে আমি একটু ফিজিক্সের বাহিরে গিয়ে আপনাদেরকে এটা বোঝাতে চাই, কারণ ফিজিক্সের মাধ্যমে যদি বোঝাই তাহলে জিনিসটা খুব জটিল হয়ে যাবে, কারণ ওইটা বইয়ের মধ্যে আপনার দেখলেই আপনার মাথা ঘোরানো শুরু করবে। এটা হচ্ছে আমাদের একটা স্পেস 3। ওকে, আমার স্পেস 1 মানে এইটা একটা ধরেন এইটা একটা স্পেস বা একটা স্থান, এটা আরেকটা স্থান, এটা আরেকটা স্থান। এই স্থানের মধ্যে এক্স, ওয়াই, জেড এই কার্তেশীয় স্থানাঙ্কগুলো কাজ করে। এই স্থানাঙ্কের মধ্যে যত পোলার স্থানাঙ্ক সেই বিষয়গুলা কাজ করে। মানে আপনার কোনো একটা বস্তুর গতিবিধি এইখানে এই স্পেসের মধ্যে, ধরেন এইটা একটা আবদ্ধ একটা রোম, এই রোমের ভিতরে একটা বস্তুর গতিবিধি আপনি খেয়াল করবেন, লক্ষ্য করবেন, তাহলে সেখানে আপনাকে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে এই বস্তুটার গতিবিধি আপনার পর্যালোচনা করতে হবে। আরেকটা স্পেস যেটা, সেটার মধ্যে আপনি এক্স, ওয়াই, জেড ইত্যাদি ব্যবহার করতে পারতেছেন না, সেখানে কেবলমাত্র আপনাকে পোলার স্থানাঙ্ক হিসাবে আর এবং থিটাই নিতে হইতেছে। কিন্তু আমরা এমন একটা স্থানাঙ্ক চিন্তা করতে চাই যেখানে আমার আর, থিটা বা এক্স, ওয়াই, জেড বা ফাই, সাই যা থাকুক, যেই কোনো স্থানাঙ্ক থাকুক, সেইগুলো যাতে আমি যেইটা আমার পছন্দ আমি সেইটা ধরি, যাতে এইখানে ওই বস্তুটার গতিবিধি আমি পর্যালোচনা করতে পারি বা সমাধান করতে পারি। এই জিনিসটাকে বলা হয় সার্বিক। বিষয়টা একটু খেয়াল করেন, মানে এইখানে সব কিছু, এখানে তার মানে আমি একটু যদি লেখা দিতে পারি, এই স্পেসে এক্স, ওয়াই, জেড, আর, থিটা, ফাই, সাই, আমার যত আছে, যত স্থানাঙ্ক আছে, আমি একটু কমা ডট কমা দিয়ে দিলাম, হ্যাঁ, আমার যত স্থানাঙ্ক আছে এইটার মধ্যে যে কোনো একটা বস্তু গতিবিধি আমি লক্ষ্য করবো, তাহলে আমি সবগুলো দিয়ে বুঝতে পারবো। হ্যাঁ, এখন
এত এত স্থানাঙ্কের মধ্যে তখন বিজ্ঞানীরা চিন্তা করলো তো আমরা এরকম কত সিম্বল দেব, আমাদের কাছে তো এত সিম্বল নাই, তাহলে আমরা কি করব, আমরা একবারে কোঅর্ডিনেট হিসাবে ডাইরেক্ট কিউ নিব, কিউর হিসেবে একটা জে দিয়ে দিব, কিউ জে, হ্যাঁ কিউ জে অথবা কিউ আই, কোনো কোনো বইয়ে কিউ আইও থাকতে পারে, জেও থাকতে পারে, একই ব্যাপার, যেখানে জে সমান সমান 1 2 3 4 ডট 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 এন পর্যন্ত থাকতে পারে, হ্যাঁ মানে জে এর মানটা 1 থেকে ন্যাচারাল নাম্বার মানে 1 এন পর্যন্ত থাকবে। ফলে একটু খেয়াল করুন, আমরা যদি এইটাকে করতে চাই তাহলে কিউ জে ইন্টু কত, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি ডট ডট ডট, আমি আর পরেরগুলো দিলাম না, কিউ এন ধরলাম, হ্যাঁ আচ্ছা। এখন এই বিষয়টাতে এইটাতে একটা আমাদের জানি একটা কি পাইলাম, একটা এই সার্বিক স্থানাঙ্ক পেলাম। এগুলো কিন্তু প্রত্যেকটা, এইটা একটা স্থানাঙ্ক, এটা একটা স্থানাঙ্ক, এই সবগুলোকে আমরা এমন একটা স্পেসে নিয়ে আসলাম যেখানে সবটি আমি যে কোনোটাই ধরতে পারি। ফলে সেইটাকে আমরা সার্বিকভাবে লেখার জন্য এই এক্স ওয়াই জেড যা আছে সবগুলোরে আমি কি করলাম, কিউর মাধ্যমে, কিউ জে এর মাধ্যমে প্রকাশ করলাম। ওকে, এখন কিউ ওয়ান রিপ্রেজেন্ট করতেছে এক্সকে, কিউ টু রিপ্রেজেন্ট করতেছে ওয়াইকে, কিউ থ্রি জেডকে, এবারে এই যে ডট 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 দিলাম তার মানে কি এক একটা এরকমভাবে রিপ্রেজেন্ট করবো, হ্যাঁ এই জন্যই আমরা কিউ 1 2 3 দিয়ে দিলাম, কারণ আমরা এক্স ওয়াই জেড ফাই সাইন লেখার পরে আরও কি লিখবো, আমাদের যদি এন ডাইমেনশন পর্যন্ত থাকে তখন তো আমাদের এত সিম্বলের ইউজ করা দরকার নেই, তাই আমরা একটা সার্বিকভাবে স্থানাঙ্কের মধ্যে চলে গেলাম। এখন সত্যি কথা বলতে ভাই স্থানাঙ্ক এখানে আমি যতই চেষ্টা করি আপনি এটা এখান থেকে 100% বুঝতে পারবেন না কেন। যেমন আমি একটা কথা বলতে চাই, রিচার্ড ফাইনম্যান, বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের আমরা নাম শুনছি, তিনি কিন্তু খুব বড় মাপের একজন পদার্থবিজ্ঞানী ছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের আবিষ্কার করেছিলেন। তো উনি বলছিল যে আমরা খেলাটির নিয়ম সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে যদি ওই খেলাটি পর্যবেক্ষণ করি তাহলে আমরা ওই খেলা সম্পর্কে একটা জিনিস মানে নিয়মটা বুঝে ফেলতে পারি বা একটা প্রেডিকশন করতে পারি। আর এই জিনিসটাই হলো মৌলিক পদার্থবিজ্ঞান। মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমরা এই ফিজিক্স ক্লাসিক্যাল মেকানিক্স যখন করতে থাকবো, আমরা ডেরিভেশন করব, তখন প্রমাণ করতে 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 আস্তে আস্তে সার্বিক বেগ, সার্বিক স্থানাঙ্ক, এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একদিনে সব বোঝা সম্ভব না, তাই আমি এটা আরও বেশি ব্যাখ্যা দেওয়া যায়। এখানে যতটা টপিক আছে প্রত্যেকটার জন্য এক একটা লেকচার 1 ঘন্টার মতো দিলেও আমি সম্পূর্ণভাবে বোঝাতে পারবো না, কারণ জিনিসটা একটু জটিল টাইপেরই। হ্যাঁ, তাই আমি এইগুলারে সম্পূর্ণ একটা ব্রিফ থিওরি দিয়ে, ব্রিফ একটা ব্যাখ্যা দিয়ে এই একটা লেকচারের মধ্যে আমি সীমাবদ্ধ রাখবো, কারণ এটা আমাদের পরীক্ষায় আসে না, তবে আমাদের শেখার জন্য লাগবে। হ্যাঁ, কিন্তু আমাদের 7 নম্বর টপিকটা ইম্পর্টেন্ট, তাই আমি সবচেয়ে বেশি 7 নম্বরটাই ফোকাস করব। তো সার্বিক স্থানাঙ্ক সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া আমরা পাইছি। হ্যাঁ, আমরা কিন্তু বেশি কিছু শিখে নেই, আরও ব্যাপার স্যাপার আছে। তাহলে সার্বিক বেগ কি একটু খেয়াল করেন, আমি ছোট্ট করে সবগুলো বোঝাই দিয়ে যাব। কিউ জে এটা যদি একটা আমাদের স্থানাঙ্ক হয়, সার্বিক স্থানাঙ্ক, মানে এই কিউটার পরে এক্সও হইতে পারে, জেডও হইতে পারে, ওয়াইও হইতে পারে, তো আমরা এক্স ওয়াই জেড এখন আর লিখবো না। এই কিউটাকে যদি সময়ের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি, আচ্ছা খেয়াল করুন, আমি যদি এক্সকে একবার কি করি ডি অফ টি এর সাপেক্ষে করি তাহলে কি হয়, এটাকে কি হয়, একবার যদি আমরা ডেরিভেটিভ করি ক্লাসিক্যাল মেকানিক্সে তার উপরে একটা ডট চিহ্ন দেয়, কি এই ডট চিহ্ন দ্বারা বুঝাইতেছে এক্সকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে। ঠিক আছে, যদি আমরা এই এক্সকে যদি আবার টি এর সাপেক্ষে করি তাহলে 2টা ডট চিহ্ন দেওয়া হইব। হ্যাঁ, আচ্ছা, তো এক্স যদি সরণ হয় তাকে একবার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে, মানে ধরেন সরণকে সময় দ্বারা ভাগ দিলে কি হয়, আমাদের বেগ পাই নাকি। তো এটা সরণ সময়কে ভাগ দিছে, এটা কি অবশ্যই বেগ, কিন্তু আমরা এইখানে যেহেতু আরেকবার ভাগ দিছি তাহলে আমাদের কি হয়, যদি এই ভেগকে আবার টি দিয়ে ভাগ দিই তাহলে কি পাই, ত্বরণ নাকি। তো এইখানে ডাবল ডটের মানে কি, ত্বরণ। কিন্তু আমরা যখন এই জিনিসটার সার্বিকভাবে মানে উপস্থাপন করতে চাবো তখন আমরা এক্স ডাবল ডট হিসাবে না, আমরা এখানে কিউ ডট হিসাবে লিখে দেবো। হ্যাঁ, এক্সের উপরে ডট যে কথা, কিউ জে এর উপরে ডট একই কথা। হ্যাঁ, এটা একটা কোঅর্ডিনেটকে বা একটা স্থানাঙ্ককে রিপ্রেজেন্ট করতেছে। যদি 2টা ডট হয় তাহলে বোঝা গেল যে এখানে একটা ত্বরণের ব্যাপার স্যাপার আছে। ওকে, তো যাই হোক, কিউর উপরে 2টা ডট আপনারা খুব কমই দেখবেন, এক্সের উপরেই দেখবেন, সমস্যা নাই।
তো এই ছিল আমাদের মোটামুটি সার্বিক বেগ। তো সার্বিক ত্বরণ কি হবে? সার্বিক ত্বরণ ওই যে বললাম এরকম দুইটা ডট হবে। আচ্ছা, সার্বিক ভরবেগ কি জিনিসটা? সার্বিক ভরবেগ, সার্বিক ভরবেগ আমরা পি দ্বারাই কি করি, এটাকে আমরা পি দ্বারাই নির্ণয় করি। যেমন পি যে হয়তো থাকতে পারে, সার্বিক ভরবেগ মানে কি এম এম ভি, বস্তুর ভর এবং গুণফলকে তার ভরবেগ বলে না। তো পি ইজ ইকুয়াল টু এম ভি, এটা কি আমরা জাস্ট পি রাখি ক্লাসিক্যাল মেকানিক্সে। তো এই জিনিসগুলো ভাই এত মানে অনেক ডিটেলসলি বললে হয়তো আরও বোঝানো যাবে, তো অনেকে এই জিনিসটা বোরিং ফিল করবে, তাই আমি একটু হালকা হালকা বোঝাই দিয়ে যাচ্ছি। আচ্ছা, স্বাধীনতার মাত্রা জিনিসটা একটু খেয়াল করেন। স্বাধীনতার মাত্রা হচ্ছে কোনো একটা সিস্টেমের একটা যে কোনো একটা বস্তুর বা যে কোনো একটা কণার বা পার্টিকেলের মানে গতিবিধি বা তার যেই তথ্যাদি নির্ণয় করার জন্য মিনিমাম বা কমপক্ষে যতটা আমাদের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক প্রয়োজন বা ডাইমেনশন প্রয়োজন বা মাত্রা প্রয়োজন, তাকে স্বাধীনতার মাত্রা বলে। যেমন আমরা যদি চিন্তা করি, এখানে আমাদের একটা ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, একটা এখানে আমাদের একটা স্প্রিংয়ের মধ্যে আমরা একটা বস্তুকে কি করলাম, এইভাবে রাখছি। এখন এই বস্তুটা এইদিকে যদি আমি টান দিয়ে ছেড়ে দিই, তাহলে সে এইদিকে আসবে, এইদিকে যাবে, হ্যাঁ, তাহলে তার একটা এখানে গতিবিধি লক্ষ্য করা যাবে। তো তার গতিটা কিন্তু একটা প্লেন একটা সারফেসের উপরে থাকবে, সে একটা ডাইমেনশনের উপরে কাঁপবে। যদি এটা শুধু এক্স ডাইমেনশন হয় বা এক্স কোঅর্ডিনেট হয় বা এক্স স্থানাঙ্ক হয়, তাহলে সে এক্স দিকেই সে কি করবে, মুভ করবে। ফলে তার স্বাধীনতার মাত্রা কত? 1। ওকে, এখন আমরা যদি চিন্তা করি যে এক্সের দিকে ওয়াই এর দিকে একটা বস্তু কি করতেছে, সে এইভাবে গেল, হ্যাঁ, একটা পাশের জিনিসটাই চিন্তা করেন, এই বস্তুটা এইভাবে গেল, তাহলে দেখা গেল সে এক্স ডিরেকশনেও কিছু গেছে, ওয়াই ডিরেকশনেও কিছু গেছে, তাহলে তার স্বাধীনতার মাত্রা হবে 2। তো বিষয়টা এরকম যে তার কমপক্ষে যতটা মানে স্থানাঙ্ক দরকার, যতটা মাত্রা দরকার, সেটাই হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রা। ওকে, তো আরেকটা হচ্ছে বিষয় কি, অবরোধ। অবরোধ জিনিসটা হচ্ছে একটা বাধা, হ্যাঁ, মানে একটা বাধা থাকে। যেমন আমি একটু এক্সাম্পল দিই, ধরেন এটা আমাদের একটা গলীয় একটা ব্যবস্থা, এর মধ্যে একটা চাকা, হ্যাঁ, একটা চাকা আমি কি করলাম, এটার মধ্যে ঘুরতে দিলাম, এই গলীয় ব্যবস্থাটার উপর আমি চাকাটাকে ঘুরতে দিলাম। ফলে দেখা গেল এই চাকাটা কিন্তু এটার মানে এটা যদি কেন্দ্র হয় একটা বৃত্তের, তাহলে সে কিন্তু এর ভিতরে কখনই আসতে পারবে না, ব্যাসার্ধর ভিতরে কিন্তু আসতে পারবে না। সে এই পৃষ্ঠ বরাবরই কিন্তু সে গতিশীল থাকতে বাধ্য। এই যে বাধ্যটা, এটাই হচ্ছে তার অবরোধ। কি এটা? তার হচ্ছে অবরোধ। আবার একটু খেয়াল করেন, যদি আমরা একটা গ্যাস সিলিন্ডারের কথা চিন্তা করি, আচ্ছা ঠিক আছে, তো এটা যদি আমাদের একটা গ্যাস সিলিন্ডার হয়, এখন এই গ্যাস সিলিন্ডারের মধ্যে কিন্তু অনেক কি থাকে, গ্যাসীয় কণা থাকে না। তো এই গ্যাসীয় কণা কিন্তু তার এই সিলিন্ডারের যে পৃষ্ঠ, এই সিলিন্ডারের পৃষ্ঠের ভিতরেই কিন্তু থাকতে বাধ্য। তার গতি যেই রকমই হোক, তার গতি যেমনই হোক, সে কিন্তু এই সিলিন্ডারের ভিতরে থাকতেই বাধ্য। এই যে বাধ্য, এইটাই হচ্ছে তার বাধ্যকতা বা অবরোধ। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এই অবরোধ কিন্তু মূলত 2 প্রকার হতে পারে, হ্যাঁ, এই অবরোধ কয় প্রকার? 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে হলোনমিক আর একটা হচ্ছে নন হলোনমিক, হ্যাঁ। আচ্ছা, হলোনমিক হচ্ছে কি, ধরেন একটা প্রকৃত সার্কেল, হ্যাঁ, প্রকৃত সার্কেলের মধ্যে যদি একটা বস্তু সে এভাবে মুভ করে, তাহলে সে একটা সুষমভাবে কিন্তু সে অবরোধের মধ্যে আছে। কিন্তু যদি আমাদের একটা উপবৃত্ত হয়, খেয়াল করেন, আমাদের একটা উপবৃত্তাকার হয়, যদি এইটার মধ্যে যদি আমাদের একটা চাকাকে গড়তে দিই আমরা, তাহলে এই চাকাটা এই পর্যন্ত ঠিকই আছে, কিন্তু সে যখন এই দিকে আসবে, তখন কিন্তু তার একটা কি হবে, বাধার একটা চেঞ্জ আসবে। কেন? কারণ এইটা যদি তার কেন্দ্র হয়, তাহলে তার এইখানে দূরত্ব কত ধরলাম R1, এইখানে কত R2, এইখানে কত R3, মানে এক এক পর্যায়ে কিন্তু তার এক একটা ব্যাসার্ধের চেঞ্জ হচ্ছে। ফলে তার একটা
কি হচ্ছে, তার একটা বাধার তো আছে, অবশ্যই একটা অবরোধ আছে, কিন্তু এই অবরোধটা তার হবে নন হলোনমিক অবরোধ। ঠিক আছে, তো যাই হোক, এগুলো একটু বইয়ে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, হয়তো সব বইয়ে এরকম ডিটেলস এগুলো পাবেনও না। তো আমাদের মূল টার্গেট ছিল অপ্রকৃত সরণ। অপ্রকৃত সরণ নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই সরণটা ভাই বোঝার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। ঠিক আছে, তারপরেও আমি বলতে পারবো না যে এখন আমি এটা 100% বুঝি। বিষয়টা হচ্ছে, এটা এমন একটা সরণ, যেই সরণটা আমরা কখনোই মানে বাস্তব লাইফে এটা আমরা মানে আসলে অভিজ্ঞতা নাই, এটার এক্সপিরিয়েন্স কারোই নাই। যদি এটার নাম হচ্ছে কি অপ্রকৃত সরণ, কাল্পনিক সরণ, পরে অলিক সরণ, ইংরেজিতে বললে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, মানে কাল্পনিক, যে জিনিসটা কল্পনার ভিতরে থাকে এরকম একটা অবস্থা, সেটা তো আমরা বাস্তবে কখনোই এক্সপিরিয়েন্স বা এটার অভিজ্ঞতা পাবো না। কিন্তু তারপরেও আমরা একটু খেয়াল করি এই অপ্রকৃত সরণটা কীভাবে কাজ করে। অপ্রকৃত সরণ তখনই হবে যখন চারটা জিনিস সে কী করবে, ফুলফিল করবে। চারটা জিনিসের মধ্যে একটা হচ্ছে সিস্টেমের বিন্যাস কি করবে, পরিবর্তন হতে হবে। কি? এক, সিস্টেমের বিন্যাস, সিস্টেমের বিন্যাস। ওকে, আচ্ছা, সিস্টেমের বিন্যাস পরিবর্তন হতে হবে, পরিবর্তন। জাস্ট হাতের লেখা ইগনোর করবেন ভাইয়া, দুঃখিত, এর জন্য আমি বোর্ডে আমার হাতের লেখা বেশি একটা ভালো না। আচ্ছা, বিন্যাস, সিস্টেমের বিন্যাসটা কি করবে, পরিবর্তন করবে। ধরেন আমরা একটা কাজ করি, আমরা যদি একটা সরল দোলকের কথা চিন্তা করি, ধরলাম এই সরল দোলকটা সে একটা থিটা পরিমাণ কোণে এইখান থেকে এইখানে আসছে, তো তাহলে কি হলো, তার একটা সিস্টেমের একটা বিন্যাসটা ধরলাম। ফার্স্টে তো এই অবস্থানে থাকার কথা না, জিরো বিন্দুতে থাকার কথা ববটা, আমরা যদি এই পাশে উঠে সাইডে দিই, তাহলে সে একটা কিন্তু আমাদের কি করলো, একটা তার যে সিস্টেমটার বিন্যাসটা ছিল প্রথমে, সেটা কিন্তু সে পরিবর্তন করলো। ওকে, আবার আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি। ধরেন একটা এরকম একটা ঢালু তল বরাবর যদি কোনো একটা বস্তু তাকে যদি আমরা এইভাবে করতে দিই, নামতে দিই, ধরলাম তার মধ্যে এরকম একটা পুলি দিয়ে আমি আটকাই দিলাম, ফলে আমরা যদি এইটাকে একটু উপরে দিই, এটা হচ্ছে M2 M1, ফলে ও কিন্তু একটু নিচের দিকে আসবে নাকি। এই যে পরিবর্তনটা, তার সিস্টেমের একটা পরিবর্তন হতে হবে। হ্যাঁ, এখন সিস্টেমের পরিবর্তন হতে গেলে আমাদের যে একটা ছোট্ট সরণ ঘটবে এইখানে, ধরেন এই থিটার পরিমাণ থেকে ববটা এই পর্যায়ে আসছে, তাহলে এই যে হালকা যে পরিবর্তনটা হইল, এই পরিবর্তনটা অবশ্যই ক্ষুদ্র হইতে হইব, অনেক ক্ষুদ্র, অনেক। তো এই অনেক ক্ষুদ্রকে আমরা ডেল আর দিয়ে চিন্তা করলাম। হ্যাঁ, আরটা অবশ্যই একটা ভেক্টর রাশি। এই ছোট্ট ক্ষুদ্রকে আমরা ডেল আর দিয়ে চিন্তা করলাম, মনে করলাম যে এতটুকু আমাদের পরিবর্তনটা হয়েছে। ওকে, তাহলে আমাদের সিস্টেমের বিন্যাসের পরিবর্তন ঘটতে হইব। দেখেন, অপ্রকৃত সরণটা কখন হইব, চারটা জিনিসের উপর নির্ভর করে, তার মধ্যে একটা আমরা ঘটাইতে পারলাম। তারপরে আমাদের 2 নম্বরটা হচ্ছে কি, ছোট্ট, খুব ক্ষুদ্র পরিবর্তন কি হইতে হবে, ক্ষুদ্র। আচ্ছা, অনেক অনেক ছোট বা ক্ষুদ্র সরণ বা পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন। আচ্ছা, ক্ষুদ্র সরণই দিই, ক্ষুদ্র সরণটা কি হতে হবে, ক্ষুদ্র, খুব ক্ষুদ্র হতে হবে, ক্ষুদ্র। ওকে, 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে তার মধ্যে যেই অবরোধ, যে অবরোধটা, সেই অবরোধ এবং তার মধ্যে তার উপর যে বল, অবরোধ এবং বল, এই দুইটা কি হইতে হইব, অবশ্যই এই দুইটা পরিবর্তন হতে পারবো না। মানে অবরোধটা কখনোই সেটা মানে চেঞ্জ হবে না, এবং বলটা যেই হোক, ধরেন আপনি বল, বাহ্যিক বল দিছেন বা সংরক্ষণশীল বল বা যেই কোনো বল হোক, কিন্তু তার যে অবরোধ, সেই অবরোধটা পরিবর্তন হতে পারবে না। এখন এটার জন্য একটা এক্সাম্পল দেওয়া যাক। অবরোধটা ধরা যাক, আমরা এই পেন্ডুলামটাকে কি করলাম, আমরা একটু নিচের দিকে টেনে এই পর্যন্ত আনলাম। ধরলাম আমরা এই সুতাটা নন এলাস্টিক, হ্যাঁ, মানে সেই স্থিতিস্থাপক না, ফলে ছেড়ে দিলে যাতে উপরে না যায়। ওকে, তার আগের দৈর্ঘ্য ছিল R1, এখন যেভাবে বৃদ্ধি করলাম তার দৈর্ঘ্য হলো R2। ওকে,
এখন দেখা গেল যে তারা যে আমরা বলটা দিলাম, বলের পরিবর্তন হয়েছে ঠিক আছে, কিন্তু সাথে সাথে কার পরিবর্তন হয়ে গেছে, আমাদের যেই অবরোধের পরিবর্তন হয়ে গেছে। এখন অবরোধটা কিন্তু আমি বুঝাইছিলাম, ধরেন একটা পেন্ডুলামের ক্ষেত্রে অবরোধটা কি, পেন্ডুলামটা এই যে আর যেই আমাদের যে ব্যাসার্ধটা বা দৈর্ঘ্যটা পেন্ডুলামের সুতার, এই সুতাটার মধ্যেই কিন্তু সে মানে 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 গতিশীল থাকতে বাধ্য, কারণ সে চাইলেও সে একটু নিচেও যাইতে পারবো না, উপরেও যাইতে পারবো না। কারণ কি, কারণ তার বাধা এই আর পরিমাণ সুতার মধ্যেই থাকতে হবে, এটাই তো তার বাধা নাকি। এখন যখন আমি আর এর সুতাটা মানে বড় ছোট করে দিলাম, তাহলে কি হইল, তার একটা সরণও ঘটলো। এই ববডার সরণ কিন্তু এইখান থেকে ডেল আর পর্যন্ত ঘটছে না, সরণ ঘটছে মানলাম। তো এই যে বিন্যাসের পরিবর্তন ঘটছে, ওকে, 1 নাম্বারটা রাইট। 2 নাম্বারটা ক্ষুদ্র পরিবর্তন, হ্যাঁ ক্ষুদ্র পরিবর্তন, কিন্তু আমার কি পরিবর্তনটা সাথে সাথে কিও হয়ে গেছে। আমি বলছি যে আমাদের বল যাই হোক, বল ও অবরোধ কি হইতে হইব, অপরিবর্তন হইতে হইব, অপরিবর্তন মানে মূলত অবরোধটা যদি বলটা যাই হোক, বলটা কিন্তু অবরোধ দুইটার মানে অবরোধটা অন্তত অপরিবর্তিত থাকতে হবে। হ্যাঁ, ফলে আমার বল এই ক্ষেত্রে বল যা ছিল, আমরা বলেরও পরিবর্তন করছি, সমস্যা নাই, কিন্তু অবরোধের পরিবর্তন হয়ে গেছে, তার কারণে আমাদের এই সিস্টেমটাকে আমরা কি করতে, অপ্রকৃত সরণ বলতে পারবো না। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা এমন একটা কাজ করি, আমাদের সব কিছু এই 3টা কন্ডিশন আমরা ফলো করব। এমন একটা চিত্র আঁকি, একটু বড় করে দেই। আচ্ছা, এইখানে ধরলাম একটা পুলি আছে, যেই পুলিটা ভরহীন, ঘর্ষণহীন, সব কিছু। আচ্ছা, এখন দুইটা বস্তু, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটার মধ্যে অবশ্যই কি আছে, একটা mg ফোর্স থাকবে। হ্যাঁ, এখানে কি আছে, এখানে আমাদের একটা mg ফোর্স থাকবে, আর এইখানে কি হবে, আমাদের একটা mg, এখানে হবে কি mg, এখানে mg সাইন থিটা, এখানে mg কস থিটা, mg সাইন থিটা, mg কস থিটা, এরকম একটা থাকবে সাইন, আচ্ছা থিটা, এখানে কস থিটা। আচ্ছা, উপরে আমাদের একটা কি থাকবে, একটা প্রতিক্রিয়া বল থাকতেই পারে। এখন খেয়াল করেন, আমরা কি করলাম, এই ববটাকে জাস্ট উপরে একটু ঠেলে দিলাম, ফলে তার অবস্থান এই পাশে, আর এইখানে যখন এটা আসবো তখন ধরলাম এইটার অবস্থান এই পাশে আসছে, একটু উপরে ঠেলে দিচ্ছি, একটু ঠেলছি মানে কি, ডেল আর পরিবর্তন হয়েছে। ওকে, তাহলে এইখানেও কি এই পরিবর্তন এখানে যা, এইখানেও তো তাই পরিবর্তন হবে না, ডেল আর। কিন্তু তার মধ্যে কি বলের পরিবর্তন হয়েছে না। দেখেন এইখানে যে আনত তলের যেই থিটা কোণটা, সেই থিটা কোণটা কিন্তু কসের মধ্যেও যা, সাইনের মধ্যেও তা। এখন এই থিটা এইখানে থাকলে বস্তুর জন্য যেই থিটা এই পয়েন্টে থাকলেও এই থিটাটা তো বস্তুটার জন্য একই, ফলে থিটা যেহেতু চেঞ্জ হয় নাই, তাহলে তার সাইন থিটা কস থিটা মানে এফ সাইন থিটা বা এফ কস থিটা, mg মানেই তো এফ নাকি। তাহলে এই বলটাও কিন্তু তার চেঞ্জ হয় নাই, এবং প্রতিক্রিয়া বল যা আছে কোনো কিছুই চেঞ্জ হয় নাই এখানে। তাহলে সিস্টেমের বিন্যাসের পরিবর্তন হালকা হয়েছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে বিন্যাসের পরিবর্তন হয়েছে, তার মধ্যে ক্ষুদ্র সরণ হয়েছে। ওকে, এবং বল এবং অবরোধ অপরিবর্তিত, কারণ এই যে সুতা এইখানে দলাম L1 আর এইটুকুর সুতার দৈর্ঘ্য কি L2, তাহলে L1 প্লাস L2 সমান সমান কি L। এইটা এই সুতার পরিবর্তনও হয় নাই, কারণ আমরা শুধু বস্তুটাকে উপরে নিচে নিচ্ছি, সুতাকে কিছু করিনি। তাহলে আপনাদের মনে হতে পারে, ও আচ্ছা, তাহলে এইখানে মনে হয় একটা অপ্রকৃত সরণ বা কাল্পনিক সরণ বা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, কিন্তু না, এই জিনিসটা এত সহজ নয়। আমরা আরেকটু এটা দেখতে চাই। এটার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সময় ব্যয় করা যাবে না। সময় ব্যয় করা যাবে না, বা বিষয়টা হচ্ছে সময়ের এখানে সময়টা যাতে ইফেক্ট না করে, সময় অনির্ভর হতে হবে। তাহলে এমন কোন ডিসপ্লেসমেন্ট বা অপ্রকৃত সরণ আছে যেটার মধ্যে সময় ঘটবে না? আমরা তো একটা সিম্পল বস্তুকে এখান থেকে এখানে নিলেই তো তার মধ্যে একটা সময়, আমাদের তো গড়িতে একটা টাইম যাবেই। তো বিষয়টা হচ্ছে তার মানে
এরকম কোনো উদাহরণই এখন আর দেওয়া যাইতেছে না যার কারণে আপনারা অপ্রকৃত সরণ বলতে পারবেন। কারণ যেই কোনো জিনিসই ঘটুক এই মহাবিশ্বের পৃথিবীর মধ্যে, তার জন্য তো একটা সময় ব্যয় হবেই। তো এই জিনিসটা এই জন্যই বললাম যে এই টপিকগুলো একটু কঠিন। তো ফার্স্ট লেকচার হিসাবে আপনাদেরকে একটু কঠিন লাগতে পারে, পরবর্তীগুলো যখন আমি প্রতিপাদনগুলো করাবো ইজিলি বুঝে যাবেন। তো এই জিনিসটা আমি একটু বোঝাচ্ছি। ধরেন সময়ে আমি এখানে একটু জাস্ট এক্সাম্পল দিই। প্রথমে আমি আবারও সেই পেন্ডুলামটাই আঁকি। ধরলাম এইখানে পেন্ডুলামটা আসছে, তার জন্য বলের পরিবর্তন হয় নাই, দৈর্ঘ্যের পরিবর্তন হয় নাই, তার জন্য একটা ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট হয়েছে। এখন মনে মনে ধরলাম তার জন্য কোনো সময়ের পরিবর্তন হয় নাই। এই কন্ডিশনের কারণেই এখন আমরা বলতে পারবো এটার মধ্যে একটা কি হয়েছে, যে ক্ষুদ্র সরণ ঘটছে ডি ডেল আর, এই ডেল আরটাই হচ্ছে তার অপ্রকৃত সরণ। কিন্তু এরকম তো আমরা বললে হবে না। তো এইটার জন্য একটু খেয়াল করেন, এই জিনিসটা এক্সাম্পল দেওয়া যায় থিওরি অফ রিলেটিভিটি থেকে। তো এই থিওরি অফ রিলেটিভিটির মধ্যে গিয়ে যদি এই জিনিসটা আমি এক্সাম্পল দিই, আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে বিষয়টা। তারপরেও আমি একটু বলি। ধরেন আপনি একটা কাজ করছেন, আপনার মধ্যে একটা গ্লাস আছে, হ্যাঁ, আপনার হাতে একটা গ্লাস ছিল, আপনি বারান্দায় খুব সুন্দরভাবে একটা সিনারি দেখতেছিলেন, আর গ্লাস দিয়ে পানি খাচ্ছিলেন। ওকে, তো পরে আপনার কিছু পরিমাণ পানি খাওয়া শেষ হয়ে গেছিলো। আপনি এতটুকু পানি আপনার বারান্দায় যেই চিলেকোটা বা কিছু একটা থাকে তার উপরে রাখায় আপনি ঘরে আসছেন, এবং আপনার খুব ঘুম পাইছে, এমন একটা ভালো ঘুম হয়েছে, আপনি এমন সুন্দর একটা ঘুম দিছেন যে আপনি সময় সম্পর্কে কোনো আপনার অভিজ্ঞতাই ছিল না, আপনার কোনো জ্ঞানই ছিল না। যদিও সময় কিন্তু অবশ্যই গেছে। ধরেন অনেক সময় আমাদের মনে হয় না মাত্র ঘুমাইছি অনেকক্ষণ ঘুমাইছি, কিন্তু আমার কাছে লাগতেছে যে আমি মাত্রই তো শুয়েছিলাম, সময়টা কোথায় গেল। তো যাই হোক, পরবর্তীতে আপনি ধরেন 1 ঘন্টা ঘুমের পরে যখন আবার আসলেন, তখন দেখলেন আপনার গ্লাসের পানি এতটুকু ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ফার্স্টে রাখছিলেন এই পজিশনে, পরে আইসে দেখলেন এই পজিশনে গ্লাসটা মানে পানিতে এতটুকু পূর্ণ হয়ে গেছে। তার মানে আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন একটা হয়তো বৃষ্টি আসছে, বৃষ্টির মাধ্যমে গ্লাসের মধ্যে পানিটা পরে আপনার গ্লাসটা ফুল হয়ে গেছে। এখন এই যে বৃষ্টি আসলো মাঝখানে, এই বৃষ্টি সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, কারণ আপনি এমন একটা জগতে ছিলেন, এমন একটা ঘুমের মধ্যে ছিলেন, আপনি সময় সম্পর্কে খুবই অজ্ঞাত ছিলেন, আপনি জানেনই না। ফলে আপনার জন্য শুধু কেবলমাত্র আপনার জন্য ওই মুহূর্তে সময় কি নেই, কোনো ইফেক্ট পড়ে নাই, আপনার জন্য সময়টা ওইখানে কাউন্টেবলই না। কিন্তু আপনার যে একটা পরিবর্তন ঘটছে, আপনার এই পর্যায় থেকে এই পর্যায়ে আসছে, এই যে ক্ষুদ্র পরিবর্তন, এইখানেই আমরা বলতে পারি যে এইখানে একটা কি অপ্রকৃত সরণ ঘটছে। যদিও এটা আমাদের একটা এক্সাম্পল মাত্র, কিন্তু এটা তো ফিজিক্সের সাথে রিলেটেড না। ফিজিক্সের সাথে রিলেটেড করতে গেলে আমাদের থিওরি অফ রিলেটিভিটি বোঝাতে হবে। এই ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যা মূলত আমাদের বাহিরের যে রাষ্ট্রগুলো আছে তাদের সেখানে আমাদের মাস্টার্স লেভেলে এই ক্লাসিক্যাল ফিজিক্সটা পড়ানো হয়, এবং আমাদের জাতীয় ইউনিভার্সিটিতে এটা 3rd ইয়ারে ছিল, তারপরে আমাদেরকে এটা 2nd ইয়ারে নিয়ে আসছে, যার কারণে আমাদের আসলে এটা একটু কঠিন হয়ে যায়। তো ধরেন আমি একটু ছোট্ট করে বলে দিই। ধরেন একটা ঘরে আপনারা 3 বন্ধু একটা পেন্ডুলামের ব্যবস্থা করলেন। সেখানে আপনার 3 বন্ধু এক্স, ওয়াই এবং জেড, হ্যাঁ 3 বন্ধু। তো আপনারা সিদ্ধান্ত নিলেন যে এক্স এবং ওয়াই এই ঘরের মধ্যে থাকবে, আর জেড যে বন্ধুটা আছে সে আলোর গতিতে, তার বেগটা কি হবে, প্রায় আলোর সমান হবে। হ্যাঁ, প্রায় আলোর সমান। সে এত বেগে 2 সেকেন্ড সে স্পেসশিপের মাধ্যমে ঘুরে আসবে। আপনারা বললেন যে তুমি 2 সেকেন্ড তুমি স্পেসশিপে ঘুরে আসো, আর এইখানে এই পেন্ডুলামকে আপনারা দোলতে দিলেন। আর জেডে বলল ঠিক আছে আমি যেহেতু যাব, তো এক্স যাতে এই জিনিসটা একটু চোরামি না করে বা চুরি না করে, তাহলে সেই জিনিসটা দেখার জন্য আপনি ওয়াইকে দায়িত্ব দিয়ে রাখছেন। কারণ আপনি এক্স এবং ওয়াই দুজনই আপনারা এক্স এবং জেড দুজনই ওয়াই বন্ধুকে বিশ্বাস করেন। ওকে, তো এই বন্ধু যখন ফিরে আসলো, জেড ঠিকই তার ঘড়িতে 2 সেকেন্ড পর আসলো। আসার পরে এক্স এবং ওয়াইকে জিজ্ঞাসা করছে যে
এই পেন্ডুলামটা কতবার মানে অসিলেট করছে। তো এক্স এবং ওয়াই বললো যে এখানে দুইবার অসিলেট করছে। তো দুইবার অসিলেট করলে আপনারা একটা গ্রাফ কি করলেন, চিন্তা করলেন যে এটার মধ্যে একটা গ্রাফ আঁকবেন। তো গ্রাফটা এইরকম, একবার অসিলেট, এই দুইবার অসিলেট, তো কত 2 সেকেন্ড, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড। তো এই জেডের সাপেক্ষে যেহেতু সে 2 সেকেন্ড পরে আসছে, যেহেতু তার বন্ধুরা বলছে যে দুইবার অসিলেট করছে, সে এই গ্রাফটা আঁকছে। কিন্তু তার যে সেই দুইজন বন্ধু বলতেছে যে না ভাই, তুমি তো 2 সেকেন্ড পরে আসো নাই, তুমি তো 4 সেকেন্ড পরে আসছো। তুমি বিশ্বাস না হলে এক্স এর গড়িতে দেখো, ওয়াই এর গড়িতে। দুইজনে বলতেছে হ্যাঁ তুমি 4 সেকেন্ড পরে আসছো। এখন এই যে সময়ের একটা গ্যাপ হইলো কেন? কারণ এখানে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কাজ করতেছে, খেয়াল করেন। ফলে তারা বলল যে তুমি যেহেতু 4 সেকেন্ড পরে আসছো, এই গ্রাফটা আমরা 4 সেকেন্ডের জন্য আঁকতে চাই। তো আমরা একটু কাজ করি, আমরা একটু গ্রাফটাকে একটু বড় করে নিই। 4 সেকেন্ডের জন্য যদি সে দুইবার অসিলেট করে, তাহলে একটু খেয়াল করেন, সে তার গ্রাফটা হবে এরকম। তার গ্রাফটা হবে এইরকম। তো এটা 3, এটা 4 সেকেন্ড। তো 4 সেকেন্ডে দেখুন এটা হচ্ছে জেডের গ্রাফ এই পর্যন্ত, আর বাকিটা হচ্ছে তাদের বন্ধুর গ্রাফ। ফলে এই যে ছোট্ট একটা পরিবর্তন দেখা গেল, সেই পরিবর্তনটা হচ্ছে কি, ধরেন একটা পয়েন্ট, সার্টেন একটা পয়েন্ট, এই পয়েন্টে এই একটা পয়েন্টে তারা জানতে চাইতেছে তাদের জন্য এই যে অসিলেট করছে আপনার পেন্ডুলামটা, সেই পেন্ডুলামটার অবশ্যই এটা যদি একটা পেন্ডুলাম হতো তাদের বন্ধুর, সেই পেন্ডুলামটা তো অবশ্যই অসিলেট করছে। এখন তাদের দুজনের হিসাবে কিন্তু পেন্ডুলামটা সেমভাবে অসিলেট করার কথা, কিন্তু দেখা গেল যে তাদের মধ্যে অবশ্যই পেন্ডুলামের একটা ছোট্ট তফাৎ হয়েছে, না হলে তো তাদের দুজনের গ্রাফটা এরকম হতো না। তারা একটা সার্টেন সময়ে তাদের মধ্যে যে পেন্ডুলামের মধ্যে যে থিটাটা, সেই থিটাটা নির্ণয় করতে চাচ্ছে। তো সে দেখলো এইটার মধ্যে যদি একটা ওয়াই অক্ষ বরাবর একটা দাগটা নেয়, এখন এইটা হচ্ছে তার কি 4 সেকেন্ডের জন্য যেই ওয়েভ, সেই পয়েন্টের জন্য ওয়েভের ক্ষেত্রে কতটুক থিটা, এবং তার বন্ধু যেই 2 সেকেন্ড জেডের জন্য যেই জায়গায় সেট করছে এই লাইনটা, সেই জায়গা থেকে ওয়াই অক্ষের দিকে একটা সেট করা। এখন এটা যদি মূলবিন্দু হয়, আর তাহলে দেখা গেল যে এইখানে 1 এবং 2 আর এখানে 1, তাহলে যে জেড তার জন্য জাস্ট থিটা হচ্ছে 1 এর মান, আর যারা দুই বন্ধু এক্স ওয়াই ছিল তাদের জন্য থিটার মান 2 এর পরিমাণ হইতেছে। তাহলে তাদের মধ্যে যে একটা ছোট্ট বিস্তর ফারাক হচ্ছে, এই যে এতটুকু গ্যাপ, এই গ্যাপটাই হচ্ছে তাদের জন্য কি ক্ষুদ্র সরণ ডেল আর। এই ডেল আরটার জন্য কিন্তু দেখেন ওরাও কিন্তু সত্যি কথা বলছে, জেডও সত্যি কথা বলছে। ফলে জেড যে টাইম ডায়ালেশনের মধ্যে গিয়েছিল, সেক্ষেত্রে তার সময়ের কিন্তু অভিজ্ঞতা এখানে এই যে একটা ফারাক হয়ে গেল, এখানে কিন্তু সময়ের একটা কি হলো, কাল দীর্ঘায়ন হয়ে গেছে। জেডের জন্য সময়টা বৃদ্ধি পাইছিল আর ওদের জন্য কমে গেছিল। তো এই কারণেই তাদের দুইজনের ক্ষেত্রেই সময়ের এক্সপিরিয়েন্সটা নাই, যার কারণে এই ছোট্ট পরিবর্তনটাই তাদের অপ্রকৃত সরণ হিসাবেই আমরা গণনা করতে পারি। এর কারণ কি, জেডে কিন্তু কোনো মতেই এই পেন্ডুলাম যে অসিলেট করতেছে সে এটা দেখতে পারবে না। এই জন্যই সে ওয়াইকে নিয়োগ দিছিল, যাতে ওয়াই সত্যি কথা বলে, এবং কোনোভাবেই না সে দূরবীন যাই হোক কোনোভাবেই এটা দেখতে পারবো না। যদি সে এই পেন্ডুলামকে দেখতে পারতো, তাহলে কিন্তু পেন্ডুলামের এই যে এই দৈর্ঘ্যটা কিন্তু অবশ্যই বাইরা বা কইমা যাইতো। কি লিগা? কারণ আমরা জানি যে তার জন্য যদি সময় শর্ট হয়ে যায়, তাহলে এই পর্যবেক্ষক আর এই পর্যবেক্ষকের ক্ষেত্রে কিন্তু অসিলেট দোলকটা একই সময় অসিলেট করতেছে। ফলে ও যদি অসিলেট করা ওর সমান যদি অসিলেট করা দেখতে চাইতো, তাহলে তার জন্য সময় এইটার দৈর্ঘ্যটা কি হইতো, দৈর্ঘ্য শর্ট হয়ে যাইতে পারতো। জিনিসটা কি হইতো, দৈর্ঘ্যটা শর্ট বা বৃদ্ধি হয়ে যাইতো, যে কোনো একটা ঘটতো, কারণ এখানে দৈর্ঘ্যের একটা ব্যাপার রিলেটিভিটি এসে পড়তো। এই জন্যই ও এইখানে কোনোভাবেই দেখতে পারবো না। এই ছিল মোটামুটি আমাদের অপ্রকৃত সরণ। তো এই জিনিসটা
জানি না আপনাদের বোঝাইতে পারছি কিনা, এটা জিনিসটা খুবই একটা টাফ জিনিস, আমার অনেক দিন সময় লাগছে, এতটুকুই বুঝতে আমার অনেক সময় লাগছে। আমি কখনোই বলি না আমি এটা 100% বুঝতে পারছি। তবে এর পরবর্তী লেকচারগুলো যখন আমরা জানবো বা শিখতে যাব, তখন আমাদের কাছে ক্লাসিক্যাল মেকানিক্সটা ইজি হবে, আর আমি সেটা ইজিভাবেই উপস্থাপন করব। এবং আমাদের সার্বিক স্থানাঙ্ক যেই বিষয়টা, এইটাও আজকে বেশি একটা বুঝাই নেই, মোটামুটি একটা আইডিয়া আর কি দিয়ে রাখলাম যে কেমন হতে পারে। এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে আমরা বুঝে যাব। এবং ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন বা আমাদের যে স্ফেরিক্যাল ট্রান্সফরমেশন অথবা সাইক্লিক কোঅর্ডিনেট, ওইখানে কিন্তু আমাদের এই স্থানাঙ্ক ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝে যাবো আমরা। আর ওইখানে বসতে হবেই, না হলে তো আমরা ক্যানোনিক্যাল রূপান্তর বা আইনানুগ রূপান্তর বা ট্রান্সফরমেশন এগুলো করতে পারবো না। তো পরবর্তী লেকচার আপনাদেরকে দেওয়া হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।